সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার আদাব ও সালাম রইল। আমরা আজ এই এক সংকটকালীন সময়ে বিশেষ শ্রেণী ব্যবস্থায় আমরা পাঠদানের আয়োজন করেছি। বিশেষ করে বিশ্ব এই মহামারীতে, বাংলাদেশ তথা সারা বিশ্বে যে মহামারী চলছে, সেই মহামারীতে আমরা স্বাভাবিকভাবে পাঠদান কর্মসূচি চালাতে পারছি না, তাই বিশেষ ব্যবস্থায় আমরা আমাদের পাঠদান কর্মসূচি চালাচ্ছি। আজ আমি তোমাদের আলোচনা করব নবম ও দশম শ্রেণীর পরিণতি বিষয়ে সংবিধানের উপর। সংবিধান এখন আমাদের এই অধ্যায়ে সংবিধান, পঞ্চম অধ্যায় সংবিধান, এর উপর আলোচনা করা হবে। তোমরা সবাই অধ্যায়টা বের করে পড়বে এবং আমার আলোচনার সঙ্গে মিলাই নেবে। এখন আমরা আসি, সংবিধান কি? সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের বিধিবিধান, নিয়মকানুন, বা একটা রাষ্ট্রের কীভাবে পরিচালিত হবে, রাষ্ট্রের শাসনকার্য কীভাবে পরিচালিত হবে সে সংক্রান্ত যে বিধিবিধানের সমষ্টি, তাই হচ্ছে সংবিধান। সংবিধানে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা থাকে। তো এই হচ্ছে সংবিধান। সংবিধান সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিভিন্ন মনীষী বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। তন্মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল সংবিধানের সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং নিজে বেছে নিয়েছেন। এই হচ্ছে আমাদের সংবিধান। সংবিধান ছাড়া একটা রাষ্ট্র তার শাসনকার্য পরিচালনা করতে সক্ষম নয়। পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে, সবগুলো রাষ্ট্রেরই কোনো না কোনো সংবিধানের উপর ভিত্তি করে তারা তাদের শাসনকার্য পরিচালনা করছে। এই হচ্ছে সংবিধান। সংবিধান ছাড়া রাষ্ট্র অচল, রাষ্ট্র চলতে পারে না। তাই আমরা সংবিধানের এখন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আসব সংবিধান প্রণয়ন পদ্ধতি। সংবিধানের প্রণয়ন পদ্ধতি। সংবিধান প্রণয়ন পদ্ধতি। সংবিধান প্রণয়ন পদ্ধতি। এই বিশ্বে যে সংবিধানগুলো আছে, সারা বিশ্বে যে রাষ্ট্র ব্যবস্থায় যে সংবিধান আছে, যে সংবিধান অনুযায়ী বিশ্বের রাষ্ট্রসমূহ পরিচালিত হচ্ছে, এই সংবিধানসমূহ কতগুলো বিশেষ পদ্ধতিতে, বিশেষ ব্যবস্থায় পদ্ধতিতে তৈরি হয়েছে, প্রণয়ন হয়েছে। সেই পদ্ধতিগুলো এখন আমরা আলোচনা করব। সেই পদ্ধতিগুলোর মধ্যে প্রথমে যে পদ্ধতিটি আসছে সেটা হচ্ছে অনুমোদনের মাধ্যমে, অনুমোদন দ্বারা। আমরা এখন আসি অনুমোদন দ্বারা সংবিধান প্রণয়ন পদ্ধতি। সাধারণত জনগণকে যখন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত মানুষ তাদের অধিকার আদায়ের জন্য স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, সংগ্রাম করে, স্বৈরাচারী সরকার ব্যবস্থা সেই আন্দোলন সংগ্রামকে স্থগিত করার জন্য জনগণের যে অধিকার, জনগণের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলোর কিছু একটা অংশ তারা মেনে নেয়। এই মেনে নেওয়া অংশটুকু পরবর্তীতে সংবিধানের অংশ হিসাবে কার্যকর হয়। তেমনি 1215 সালে তোমরা দেখবা, বইয়ের মধ্যেই দেখবা, 1215 সালে ইংল্যান্ডে একটা বড় আন্দোলন হয়েছিল। ইংল্যান্ডের জাতির জীবনে, যেটাকে ম্যাগনা কার্টা বলা হয়। এই ম্যাগনা কার্টার কে পরবর্তীতে ইংল্যান্ডের সংবিধানের একটা অংশ হিসাবে করে নেওয়া হয়। এই যে অনুমোদন দেওয়া হলো, এই অংশটুকু যে অনুমোদন দেওয়া হলো, সেই অনুমোদন দেওয়া পরবর্তীতে সংবিধানের অংশ হিসাবে দেখা হয়। এই জন্য বলা হচ্ছে যে পৃথিবীর অনেক দেশেই বিভিন্ন আন্দোলনের, ঐতিহাসিকভাবে যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছিল, সেই আন্দোলন সংগ্রাম সংগঠিত হওয়ার সমূহকে কোনো না কোনো অংশ সেটা সংবিধানের অংশ করে নিচ্ছে। এই হচ্ছে অনুমোদনের মাধ্যমে সংবিধান প্রণয়ন করা হয়। দ্বিতীয়টি হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে। আলাপ আলোচনার মাধ্যমে। আলাপ আলোচনার মাধ্যমে এটা কি?
সাধারণত যখন কোনো সরকার গঠিত হয়, সরকার গঠিত হলে প্রথম সরকার সাধারণত একটা গণপরিষদ তৈরি করে, যেটাকে বলা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। এই গণপরিষদ কী করে? তাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদের আর্থসামাজিক অবস্থার, রাষ্ট্রের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটের ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে সংবিধান তৈরি করে। যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই দেশের সংবিধানগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে তৈরি হয়েছে। তৃতীয় ধাপটি হচ্ছে যে বিপ্লবের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে জনগণ রাষ্ট্রের শাসকের অত্যাচারে, রাষ্ট্রের শাসকের শোষণের জাতাকলে অতিষ্ঠ হয়ে গিয়ে জনগণ যখন একটা বিপ্লবময় পরিস্থিতির উদ্ভব ঘটিয়ে পূর্বের রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন করে নতুন এক রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি করে। এই যে বিপ্লবের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হলো, আন্দোলনের মাধ্যমে, আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকার পরিবর্তন হলো, এই মাধ্যমে এই যে আন্দোলন যাকে কেন্দ্র করে গঠিত হয়, পরবর্তীতে সেইগুলো বিষয় সংবিধানে আত্মীকরণ করা হয়। যেমন রাশিয়া, কিউবা, চীন, এই সমস্ত দেশে বিপ্লব হয়েছিল। একটা অর্থনৈতিক, সামাজিক মতাদর্শের ভিত্তিতে যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের পরবর্তীতে তারা একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা পায়। সেই রাষ্ট্র ব্যবস্থাটাকে বলা হচ্ছে, সেই রাষ্ট্র ব্যবস্থার যে সংবিধানের অংশ হয় সেটাকে বলা হচ্ছে বিপ্লবের দ্বারা প্রাপ্ত সংবিধান। এরপরে চতুর্থ যে লাস্ট, যে শেষ যে সংবিধান প্রণয়ন পদ্ধতি, সেটা হচ্ছে ক্রমবিবর্তনের মাধ্যমে। ক্রমবিবর্তনটা হচ্ছে যুগ যুগ ধরে একটা রাষ্ট্র ব্যবস্থা যে প্রক্রিয়ায়, যেভাবে শাসনকার্য পরিচালিত হয়েছিল, বিবর্তনের গতিধারায়, সেই গতিধারায় ধীরে ধীরে সেই সমাজ ব্যবস্থার লোকাচার, আচার আচরণ, এগুলো ওই রাষ্ট্রটা গ্রহণ করে নেয়। গ্রহণ করে নিয়ে অতীতের ইতিহাস, ঐতিহাসিক প্রেক্ষিতে তারা তাদের বিবর্তনের ধারায় সংবিধানের অংশ হিসেবে দেখায়। তাহলে আমরা যে সংবিধান যে প্রণয়ন পদ্ধতি, প্রথমে আমরা পাইলাম অনুমোদনের দ্বারা, তারপর আমরা আলাপ আলোচনার মাধ্যমে পেয়েছি, তারপর বিপ্লবের দ্বারা, তারপর ক্রমবিবর্তনের মাধ্যমে। এখন এই পদ্ধতিগুলো অনুসরণ করে পৃথিবীর রাষ্ট্রসমূহে কোনো না কোনোভাবে সংবিধান প্রণয়ন হয়ে আসছে। এখন আমরা তোমাদের সামনে যে আলোচনাটা করব, সেই আলোচনাটা হচ্ছে সংবিধানের শ্রেণীবিভাগ। সংবিধানের শ্রেণীবিভাগ। বাংলাদেশ তথা সারা পৃথিবীর সংবিধান বিশ্লেষণ করলে আমরা প্রধানত দুটি বিশেষ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সংবিধানকে ভাগ করি। একটা হচ্ছে লেখার ভিত্তিতে, আর একটা হচ্ছে সংশোধনের ভিত্তিতে, পরিবর্তনের ভিত্তিতে, সংশোধন প্রক্রিয়ার উপর ভিত্তি করে। লেখার উপর ভিত্তি করে সংবিধান প্রধানত শ্রেণীবিভাগ। সংবিধান প্রধানত দুইটি বিষয়ের উপর লক্ষ্য করে শ্রেণীবিভাগ করা হয়। একটা হচ্ছে লেখার উপর, লেখার ভিত্তিতে, লিখে রাখার ভিত্তিতে, আর একটা হচ্ছে সংশোধনের ভিত্তিতে, আর একটা হচ্ছে সংশোধনের ভিত্তিতে। লেখার উপর ভিত্তি করে সংবিধানকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লিখিত সংবিধান,
একটা হচ্ছে লিখিত সংবিধান আর একটা হচ্ছে অলিখিত সংবিধান। অলিখিত সংবিধান। আবার সংশোধন প্রক্রিয়ায় যে সংবিধান ভাগ করা হয় সেটাকেও দুই ভাগে ভাগ করা হয়। পরিবর্তনের ধারায় একটাকে বলা হচ্ছে যে সুপরিবর্তনীয় সংবিধান, সুপরিবর্তনীয়, আরেকটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। দুষ্পরিবর্তনীয়। এখন আসি আমাদের সুলিখিত সংবিধান। যে দেশের শাসনতান্ত্রিক ব্যবস্থাগুলো, শাসনতান্ত্রিক বিষয়গুলো সুনির্দিষ্ট উপায়ে একটা লেখার ভিত্তিতে একটা বিশেষ ব্যবস্থায় লেখার মাধ্যমে রাখা হয়, সেই সংবিধানগুলোকে লিখিত সংবিধান বলা হয়। যেমন বাংলাদেশ, আমেরিকা, কানাডা, রাশিয়া, পাকিস্তান, ভারত, এগুলো সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। আর অলিখিত সংবিধান যে রাষ্ট্র ব্যবস্থার বিষয়গুলো অলিখিত অবস্থায় থেকে যায় অথবা কোনো কোনো বিশেষ ব্যবস্থা লিখিত আকারে থাকে, সেগুলো হচ্ছে অলিখিত সংবিধান। যেমন ব্রিটেনের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান। আবার বলা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধান হচ্ছে যে সংবিধান অতি সহজে পরিবর্তন করা যায়, অর্থাৎ রাষ্ট্রের প্রয়োজনে অতি সহজে পরিবর্তন করা যায়, সেই সংবিধানকে বলা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। আর দুষ্পরিবর্তনীয় সংবিধান, এই সংবিধানও কিন্তু পরিবর্তন করা যাবে, কি সেই পরিবর্তন করতে গেলে আমাদের একটা বিশেষ ব্যবস্থা নিতে হবে, একটা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। এই পরিবর্তনটাকে বলা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে, এক হচ্ছে সংবিধানের ধারণা, সংবিধান কি, তারপর হচ্ছে সংবিধান প্রণয়ন পদ্ধতি, এবং হচ্ছে সংবিধানের সংশোধন শ্রেণীবিভাগ, সংবিধানের শ্রেণীবিভাগ। তো তোমাদের যে বাসার কাজ থাকবে, তোমরা এই কাজগুলো লক্ষ্য করবা। সেটা হচ্ছে যে সংবিধান সম্পর্কে তোমরা পড়ালেখা করবা। তোমাদের বাসার কাজ হোমওয়ার্ক থাকবে সংবিধান কি, তারপর থাকবে সংবিধানের প্রণয়ন পদ্ধতি, তারপর থাকবে সংবিধানের শ্রেণীবিভাগ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই সংকটকালীন সময়ে আমাদের যে সমস্ত ক্লাসগুলো পরিচালিত হচ্ছে, তোমরা এই ক্লাসগুলো যথাযথভাবে পাঠ করবা এবং তোমাদের পড়ালেখার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে।